এই ভিডিওতে আমরা চতুর্ভুজ ক্ষেত্র সম্পর্কে ধারণা পেতে যাচ্ছি। এই প্রথম শব্দটি কোয়াড থেকে আমরা বুঝি 4 সংখ্যা বিশিষ্ট কিছু। তাহলে আমরা ধরে নিতে পারি চতুর্ভুজ ক্ষেত্র হলো এক ধরনের ক্ষেত্র, আর এটা হলো এমন একটি দ্বিমাত্রিক ক্ষেত্র যার 4টি বাহু আছে অথবা 4টি লম্ব আছে এবং 4টি কোণ আছে। তাহলে উদাহরণস্বরূপ 1, 2, 3, 4 এটা হলো একটি চতুর্ভুজ ক্ষেত্র। 1, 2, 3, 4 এটা একটা চতুর্ভুজ ক্ষেত্র। আবার 1, 2, 3, 4 এটাও একটা চতুর্ভুজ ক্ষেত্র। এই সবই হলো চতুর্ভুজ ক্ষেত্র। এদের 4টা বাহু, 4টি লম্ব এবং 4টি কোণ আছে। এখন এইটিকে আমি একটু বড় করে আঁকবো, কারণ এখানে কিছু বোঝার বিষয় আছে। তাহলে আমাদের এখানে আছে 1টা, 2টা, 3টা কোণ এবং এই বড় কোণটা। এবার আমরা একটু চতুর্ভুজ ক্ষেত্রের অন্তস্থ কোণগুলোর দিকে লক্ষ্য করব। এখন চতুর্ভুজ ক্ষেত্রকে এর কিছু বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে আরও কয়েকটি ভাগে ভাগ করা যায়, আর চতুর্ভুজ ক্ষেত্রকে প্রধানত অবতল এবং উত্তল এই দুটি ভাগে বিভক্ত করা যায়। তাহলে এরা হলো অবতল এবং উত্তল। এখন আমরা অবতল চতুর্ভুজ ক্ষেত্রকে অথবা যে কোনো অবতল বহুভুজকে চিনব এর আকৃতি দেখে। যদি দেখতে অবতল হয় তাহলে উদাহরণস্বরূপ আমরা এখানে একটি অবতল চতুর্ভুজ ক্ষেত্র দেখতে পাচ্ছি, যার কিনা একটি বাহু ভিতরের দিকে ঢুকে আছে, যে কারণে একে অবতল বলা হচ্ছে। আমরা এটিকে একটু বড় করে দেখব। তাহলে দেখা যাচ্ছে এই অবতল চতুর্ভুজ ক্ষেত্রের একটি অন্তস্থ কোণ হল 180 ডিগ্রির থেকে বড়। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এই অন্তস্থ কোণটি 180 ডিগ্রির চেয়ে বড়। এটার একটা মজার প্রমাণ আছে। এটা আসলে খুব সহজেই প্রমাণ করা যায় যে যদি কোনো অবতল চতুর্ভুজ ক্ষেত্রের যে কোনো একটি কোণ 180 ডিগ্রির চেয়ে বড় হয়, তাহলে যে কোনো বাহুই পরস্পর সমান্তরাল হতে পারে না। আরেক ধরনের চতুর্ভুজ ক্ষেত্র আছে যার 4টি অন্তস্থ কোণ 180 ডিগ্রির চেয়ে ছোট। এখন তোমরা বলতে পারো 180 ডিগ্রি হলে কি হতো? ঠিক আছে, যদি এই কোণটা 180 ডিগ্রি হয় তাহলে এই দুটো বাহু আর আলাদা থাকতো না, একটা বাহু হয়ে যেত এবং তখন একে দেখে একটি ত্রিভুজ মনে হতো। কিন্তু যদি চতুর্ভুজ ক্ষেত্রের সবগুলো অন্তস্থ কোণ 180 ডিগ্রির চেয়ে ছোট হয় তাহলে তা হবে উত্তল চতুর্ভুজ ক্ষেত্র। এরকম উত্তল চতুর্ভুজ ক্ষেত্র হবে এখানে এইটা এবং এইটা। এখানে যে চতুর্ভুজ ক্ষেত্র দেখা যাচ্ছে তা হলো উত্তল চতুর্ভুজ ক্ষেত্র। এর 4টি বিন্দু, 4টি বাহু এবং 4টি কোণ আছে। এখন উত্তল চতুর্ভুজ ক্ষেত্রের আবার কিছু মজার প্রকারভেদ আছে। তাহলে আমরা এখন এই ফাঁকা জায়গাটায় এর কিছু বৈশিষ্ট্য দেখব। এক প্রকার উত্তল চতুর্ভুজ আছে যা কিনা ট্রাপিজয়েড। এখন ট্রাপিজয়েড হিসাবে আমরা বিভিন্ন রকম সংজ্ঞা দেখে থাকি। কখনো বলা হয়ে থাকে ট্রাপিজয়েড হলো এমন একটি চতুর্ভুজ ক্ষেত্র যার 2টা বাহু পরস্পর সমান্তরাল। তাহলে এখানে যে চতুর্ভুজ দেখা যাচ্ছে এটাকে ট্রাপিজয়েড বলা যেতে পারে, কারণ এর এই বাহু এবং ওই বাহুটি পরস্পর সমান্তরাল। আমি যদি কিছু অক্ষর দিয়ে এর নামকরণ করি A, B, C, D, এগুলো দিয়ে যদি ট্রাপিজয়েডের নাম দেই তাহলে বলা যায় AB এবং DC অংশ পরস্পর সমান্তরাল। তাহলে এটি একটি ট্রাপিজয়েড। কিন্তু আগেই বলা হয়েছে এই সংজ্ঞাটিতে একটু মতভেদ আছে, কারণ অনেকে বলে থাকে 2টা বাহু সমান্তরাল হবে, আবার অনেকে বলে থাকে কমপক্ষে 2টা বাহু সমান্তরাল। তাহলে যদি এই সংজ্ঞানুযায়ী চিন্তা করি, যেটা কিনা বেশিরভাগ মানুষ ট্রাপিজয়েডের সংজ্ঞা হিসেবে ব্যবহার করে থাকে, তা হলো 2টা পরস্পর সমান্তরাল রেখা, সেটা হবে এরকম। কিন্তু যদি আমরা আরেকটু গভীরে যাই তাহলে সংজ্ঞা হয় কমপক্ষে 2টি সমান্তরাল রেখার। তাহলে এটাকে আমরা ট্রাপিজয়েড হিসেবে ধরে নিতে পারি। এখন এখানে আরেক জোড়া সমান্তরাল রেখা আছে, তাহলে এটা একটা প্রশ্ন হতে পারে, এটা কি ট্রাপিজয়েড?
ট্রাপিজয়েড তখনই হবে যখন একজোড়া সমান্তরাল রেখা থাকবে। সংজ্ঞানুযায়ী এটা ট্রাপিজয়েড হতেও পারে আবার নাও হতে পারে। যদি একজোড়া সমান্তরাল রেখার কথা বলা হয়ে থাকে তাহলে এটা ট্রাপিজয়েড হতে পারে না, কারণ এর দুইটি সমান্তরাল রেখা আছে। যদি বলা হয় কমপক্ষে একজোড়া সমান্তরাল রেখা তাহলে এটা ট্রাপিজয়েড। কিন্তু এর অন্য একটি নামও হতে পারে। যদি আমাদের দুইটা সমান্তরাল বাহু বিশিষ্ট চতুর্ভুজ থাকে তাহলে সেটা হবে সামান্তরিক। তাহলে এটা হবে আসলে একটি সামান্তরিক। সামান্তরিক। এখন আমরা এটাকে একটু বড় করে আঁকবো। তাহলে এটা হলো একটি চতুর্ভুজ ক্ষেত্র। এর দুইটা বিপরীত বাহু সমান্তরাল। তাহলে এই বাহু এবং ওই বাহু এবং ওইটা আর এই বাহু পরস্পর সমান্তরাল। এখন এটাকে সামান্তরিক বলা যায়। আবার সামান্তরিকের প্রকারভেদ আছে। যদি চারটা কোণের সবগুলোই সমকোণ হয় তাহলে সেটা হবে আয়তক্ষেত্র। তাহলে আমরা এরকম একটা আঁকি। এখানে যে চতুর্ভুজ ক্ষেত্রগুলো আছে সাধারণভাবে এগুলো সবই সামান্তরিক। আমি এখানে সাধারণভাবে সামান্তরিকই এঁকেছি। এখানে দেখা যাচ্ছে বিপরীত বাহুগুলো পরস্পর সমান্তরাল। এখন আমরা যদি জেনে থাকি যে সবগুলো কোণই 90 ডিগ্রি এবং আমরা আগের ভিডিওগুলোতে প্রমাণ করেছি কিভাবে অন্তস্থ কোণগুলো সমষ্টি নির্ণয় করা যায়, ঠিক একইভাবে বলা যায় যে আয়তক্ষেত্র অথবা চতুর্ভুজ ক্ষেত্রের অন্তস্থ কোণগুলো সমষ্টি 360 ডিগ্রি। এখন এক্ষেত্রে আমরা এই আয়তক্ষেত্রটিকে সামান্তরিক বলতে চাই। এখানে চারটা কোণ সমকোণ এবং বিপরীত বাহুগুলো পরস্পর সমান্তরাল। এখন যদি এমন একটা সামান্তরিক পাওয়া যায় যার চারটা কোণ সমকোণ এবং বাহুগুলো সমান তাহলে এটাকে রম্বস বলা যায়। আমরা এটাকে এভাবে আঁকতে পারি। তাহলে এটা হলো একটি সামান্তরিক। এই বাহু এবং এই বাহু পরস্পর সমান্তরাল, আবার এই বাহু এবং এই বাহু পরস্পর সমান্তরাল। আবার আমরা জানি যে বাহুগুলোর দৈর্ঘ্য সমান। তাহলে এই বাহুর দৈর্ঘ্য এবং এই বাহুর দৈর্ঘ্য সমান, আবার এর দৈর্ঘ্য এবং এর দৈর্ঘ্য সমান। তাহলে আমরা বলতে পারি যে এটি একটি রম্বস। তাহলে এভাবে বলা যায় যে সকল রম্বসই হলো সামান্তরিক। সকল আয়তক্ষেত্র হলো সামান্তরিক, কিন্তু সকল সামান্তরিককে আয়তক্ষেত্র বলা যায় না। সব সামান্তরিককে রম্বস বলা যায় না, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আয়তক্ষেত্র এবং রম্বস দুটোই এক হতে পারে। তাহলে আমরা ধরে নিতে পারি এটা হলো সাধারণভাবে আয়তক্ষেত্র। আমরা এখন ভেন চিত্রের মাধ্যমে দেখতে পারি এটা হলো সাধারণভাবে আয়তক্ষেত্র এবং এইটা হলো রম্বসের জন্য। তাহলে এটা দেখতে কেমন হবে দেখা যাক। আমাদের এখানে আছে চারটা সমকোণ এবং এদের সবার চারটি সমকোণ আছে। তাহলে এটা দেখতে এরকম হবে। তাহলে এটা অবশ্যই একটি সামান্তরিক হবে। চারটা সমকোণ এবং সবগুলো বাহুর দৈর্ঘ্য সমান। এটা সম্ভবত প্রথম আকৃতি যা আমরা শিখেছিলাম বর্গ হিসেবে। তাহলে সব বর্গকেই আমরা ধরে নিতে পারি রম্বস, আয়তক্ষেত্র এবং সামান্তরিক হিসেবে। কিন্তু এটা পরিষ্কারভাবে বলা যেতে পারে যে সব আয়তক্ষেত্রই বর্গ নয় এবং সব রম্বসই বর্গ নয়, ঠিক যেমন সব সামান্তরিকও বর্গ নয়। এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি একে নিশ্চিতভাবে আয়তক্ষেত্র বলা যায় না, আবার রম্বসও বলা যায় না, বর্গও বলা যাচ্ছে না। সুতরাং এখান থেকে চতুর্ভুজ ক্ষেত্রের প্রকার সম্পর্কে আমরা একটা পূর্ণ ধারণা পেলাম।